সুপ্রভাত। আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি গাছে জল দিতে। আর আমাদের এখানে কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা পড়েছে। আর একে একে করে গায়ে শীতের পোশাকও বেশ ভালোই চড়াতে হচ্ছে। আর এই সময়টা না আমার এই বারান্দায় এত সুন্দর রোদ আসে যে কি বলবো। তাই এই রোদের মধ্যে দাঁড়িয়ে গাছে জল দেওয়া বা ধরো বারান্দার কিছু ছোটোখাটো কাজ থাকলে সেগুলো করা বেশ ভালো লাগে এইভাবে দিনটা শুরু করতে। আর সকালবেলায় এটাই যদি গরমকাল হতো আর বাইরে এসে দেখতাম যে এরকম রোদ চলে এসেছে বারান্দায়, তাহলে মনে হতো যে ইস, আজকে সারাটা দিন আবার এরকম গরমের মধ্যে কষ্ট করে কাটাতে হবে। আর এখন যেহেতু শীত, তাই বারান্দাতে এত সুন্দর রোদ দেখলেই মনটা ভালো হয়ে যায়। মনে হয় যে বারান্দায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। এখন তো দাঁত মাজতে মাজতেও বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকি, কারণ এই সকালবেলার রোদটা যখন গায়ে লাগে বেশ আরাম লাগে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে করছি লাউ ঘন্ট। তেলে অল্প করে মেথি ফোড়ন দিয়ে লাউটা ছেড়ে দিয়েছি। আর এখানে ধরো পরিমাণ মতন অল্প লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর আজকের লাউটা এত বড় ছিল আর পুরো লাউটাই কেটেছি, যার জন্যে কড়াইতে মনে হয় ধরছে না, একেবারে পড়ে যাচ্ছিল। আর এখানে নিয়ে নিলাম অল্প করে আতপ চাল, মানে এটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো এটা এখন আগে ভালো করে পেস্ট করে নিই। আসলে এখন তো শীতকাল, মাঝে মাঝে ইচ্ছে হয় যে বড়া খাই। তো এই জন্য একটুখানি আতপ চাল ভিজিয়ে রেখেছি, যে এটা আজকে ভালো করে বেটে রেখে দিলাম। তাহলে যখন যেরকম দরকার বা প্রয়োজন বুঝে ব্যবহার করা যাবে। আর এখানে দেখো লাউটা থেকে কি পরিমাণ জল উঠেছে, মানে লাউটা খুবই ভালো। আর আমার বাবু বলে কি যে সবসময় দেখবি যে লাউ রান্না করলে অনেক জল উঠবে, বুঝবি যে সেই লাউটা ভালো, খুব ভালো সেদ্ধ হবে। আসলে লাউয়ের জলেই যদি লাউ সেদ্ধ হয়ে যায় তাহলে তো খুবই ভালো। আর যদি বাইরে থেকে জল দিতে হয় তাহলে সেই লাউ যতই জল দেই না কেন ভালোভাবে সেদ্ধ হতেই চায় না। আর এক এক করে লাউয়ে দিয়ে দিলাম প্রথমে জিরে বাটা, আর তারপরে দিলাম এখন আদা বাটা। আর এই যে এদিকে করব ধনেপাতার বড়া, যে জন্যে চালটা বেটেছি। আর এই ধনেপাতাতে অল্প করে আলু সেদ্ধও দিয়েছি, মানে এটা মায়ের কাছ থেকে শিখেছি। দেখবে ধনেপাতা তো আমরা অনেক সময় এরকম চাল বাটা বা একটু ময়দা দিয়ে করি, ফুরফুরে একদম বড়া হয়। আর মা আবার অনেক সময় এটাতে অল্প করে এরকম আলু দিয়ে, আলু সেদ্ধ দিয়ে তারপরে বড়াটা করে, ওটাও খেতে খুব ভালো হয়। তো আজকে ওই জন্য অল্প করে আলু সেদ্ধ নিয়েছি, যে মায়ের মতন করে করব। তবে এটা যখন করি এতে কিন্তু একটুও ময়দা দেওয়া যায় না, পুরোটাই চাল বাটা। আর এদিকে লাউটা প্রায় হয়ে এসছে। এবারে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে ভালো করে ভাজা ভাজা করে নিলেই লাউটা হয়ে যাবে। আর এখন তো শীতকাল, সব কিছুতেই একটু ধনেপাতা দিলে মনে হয় বেশ ভালো লাগে খেতে। আর এদিকে আমার ধনেপাতার বড়াটাও হয়ে গিয়েছে। আর এদিকে এখন করব ডিমের ঝোল, মানে আজকে দুপুরের জন্যে। তো এখানে সব ডিমই আছে, হাঁসের ডিমও আছে, মুরগিও আছে, আবার পোলট্রিও আছে। আসলে আমি হাঁসের ডিম খুব ভালোবাসি, আমি খাই। তোমাদের দাদা আবার হাঁসের ডিম খেতে চায় না। আর হিয়াজিয়াদের জন্যে দিয়েছি মুরগির ডিম, আর ওর জন্যে দিয়েছি পোলট্রি, মানে ওই জন্য বললাম যে 3 রকম ডিমই এখানে আছে। আর ভালো করে হলুদ লবণ মেখে ডিমগুলো আগে ভেজে তুলে নেই। আমার না সবসময় মনে হয় যে ডিমটা যদি মাঝখান থেকে এরকমভাবে একটু টুকরো করে তারপরে লবণ হলুদ দিয়ে মাখি, তারপরে যদি ভাজি, মনে হয় টেস্টটা ভালো লাগে। আর একদম গোটা ডিম ভাজলে না ভেতরে মনে হয় যে একটু লবণটা কম ঢুকেছে। আর এদিকে ডিমের ঝোল করবো জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর তেলে তেজপাতা আর রসুন ফোড়ন দিয়ে এবারে ডিমের তরকারিটা বসাবো। আর পেঁয়াজ কুচি রেখেছিলাম আগের থেকে, সে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, মানে কিছুক্ষণ অল্প একটু সময় লবণ দিয়ে, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এবার এতে দিয়ে দিলাম কুচনো টমেটো। তবে আমাদের এখানে না এখন এই টমেটোগুলো একদমই ভালো না, জানো তো, মানে কিছুতেই গলে না। আর তরকারিতে দেওয়ার পরে যদি টমেটো ভালো না গলে তাহলে তো মানে টেস্টটাও ভালো হয় না। আর কি বলবো তোমাদেরকে, কেমন একটা মনে হয় কি যে গুটি গুটি হয়ে আছে টমেটোগুলো, এতটাই খারাপ এই সময়ের টমেটোটা।
তবু একটু ডিমে বা মাছে টমেটো দিলে আমার খেতে খুব ভালো লাগে, সেজন্যই একটু টমেটো দিয়ে দিয়েছি। আর তারপরে তো সমস্ত মশলা কষে এবারে জল দিয়ে দিলাম। তবে জলটা একদমই অল্প দিয়েছি, কারণ আজকে ডিমের ঝোল করব না, ডিম কষা করব, সেজন্য একদমই ঝোলটা কম দিয়েছি। আর এবারে সমস্ত ডিম দিয়ে দিলাম। তবে আজকে আর ডিমে আমি গরম মশলা বা ঘি কোনোটাই দেব না, আমি একদমই জাস্ট মশলা দিয়ে এইভাবে করে নামিয়ে নেব। আমি অবশ্য ডিমে গরম মশলাটা খুব কমই দেই। আর এই যে রেডি হয়ে গিয়েছে, এখানে একটা টিফিন বাটিতে আমার মার জন্য তুলে রেখেছি অল্প করে, আর আমাদেরটা এই বাটিতে রাখলাম। আর এখন আসলাম ওপরে। এখন বাজে ধরো প্রায় 12টার মতন। আর হিয়া জিয়ার কিন্তু আজকে থেকেই পরীক্ষা শুরু, মানে আজকে ওদের মানে প্রথম পরীক্ষা বলতে পারো। আর এখানে এসে দেখছি যে মেয়ে দুটো এখনও স্থানে যায়নি, এখনও বই খাতা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আর আজকে প্রথম দিনই হচ্ছে ওদের ম্যাথ। তো বুঝতেই পারছো, যেদিন অঙ্ক থাকে অনেক পেন্সিল কম্পাস এগুলো নেওয়ার ব্যাপার থাকে, ওই জন্য ভাবলাম যে আগে এগুলো রেডি করে দেই ওদের। তাই পেন্সিলগুলো ভালো করে চোখা করে একটু কাগজে ঘষে নিচ্ছি, যাতে শীষটা ভেঙে না যায়। এটা আসলে আমার বাবুর কাছ থেকে দেখে শিখেছি। আমরা তো অনেক কিছুই বড়দেরকে দেখে শিখি। আমি যখন ছোট ছিলাম, বাবু যখন আমার এরকমভাবে পেন্সিল বক্স রেডি করে দিত, দেখতাম যে পেন্সিলটা চোখা করে এইভাবে কাগজে ঘষে দিত। বলতো যে বেশি চোখা করলে অনেক সময় কি হয়, শীষটা এত বেশি মানে চোখা হয়ে যায়, হয়তো প্রথমে আমি লিখতে যাব ভেঙে যাবে, এবার ভেঙে গেলেই তো তখন লেখাটা খারাপ হয়ে যাবে, জ্যামিতির হোক বা যেটাই হোক। সেজন্য বাবু একটু এইভাবে কাগজে ঘষে দিত, যাতে শীষটা কোনোভাবেই পরীক্ষার হলে আমার কাছে ভেঙে না যায়। তো ওই জন্য আমিও মেয়েদেরকে একটু ওই একই রকমভাবে চোখা করে একটু ঘষে দিলাম, যাতে ঝট করে ভেঙে না যায়। আর এবারে কম্পাসগুলো একটু রেডি করে দিচ্ছি। আর এখন তো ক্লাস 8, জ্যামিতি গ্রাফ এগুলো সবই আছে। তো যা যা লাগবে সেগুলো আগে ঠিক মতন গুছিয়ে দিলাম, কারণ দেখবে তাড়াহুড়োতে না অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়। কারণ যতই হোক তাড়াহুড়োতে মানে হুড়োহুড়ি করে রেডি হওয়া যায়, কিন্তু এইভাবে পরীক্ষার জিনিসগুলো যদি একটা বাদ পড়ে যায় তাহলে খুব ওরা ঝামেলায় পড়ে যাবে। ওই জন্য বললাম যে আগে এগুলো ঠান্ডা মাথায় হাতে সময় নিয়ে আমি রেডি করে দেই। আর ওদিকে পেন্সিলগুলো রাখলাম, পেনগুলো ওরা ওগুলো বললো পরে অন্য বক্সে ঢুকিয়ে নেবে। জ্যামিতি বক্সটা তো রেডি হয়ে গিয়েছে। আর এদিকে এসছি, এবারে ওদের জামা কাপড় এগুলো সব রেডি করে রাখি, মানে স্কুল ড্রেসগুলো আর কি। তবে আজকে পরীক্ষার জন্যই এগুলো সব নিয়ে এক জায়গায় রেডি করে দিচ্ছি। রোজের যে স্কুল থাকে যখন, তখন মোটেই এগুলো আমি করি না, ওদের কাজ ওদেরকেই করতে হয়। আমি মনে করি সেটাই করা উচিত। তবে পরীক্ষার দিন তো এই সময়টা একটু করে দিচ্ছি। আর ওই যে মাত্রই যেটা বললাম যে অনেক সময় তো আমরা বড়দেরকে দেখেও শিখি। আসলে কি, আমি যখন ছোট ছিলাম, আমিও যখন পড়াশুনো করতাম, পরীক্ষা থাকতো, তখন না মাকেও দেখতাম যেন এইভাবে সমস্ত কিছু আমাকে গুছিয়ে দিত। এমনকি বাথরুমে গিয়ে দেখতাম যে স্নানের জল ভরে রেখেছে, আমার গামছা থেকে শুরু করে জামা কাপড় সব একদম দিয়ে রাখতো, যাতে আমি গিয়ে ঝটাপট স্নান করে চলে আসতে পারি। তো ওই জন্য মেয়েগুলোকেও এই সময় এই সমস্ত কিছু একটু রেডি করে দেই, যাতে আরেকটু সময় বেশি পায় একটু পড়াশুনো করার জন্যে। আর জানোই তো, যতই পড়াশুনো করি না কেন সারা বছর, এই পরীক্ষার সময় হাতে ওই 1-2 ঘন্টাটা যে কি মনে হয় যে বিশাল কিছু, সেটা যারা মানে এরকম পড়াশুনোর সময় বা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে তারা বুঝতে পারবে। তো এখন আমি মা হয়েছি ঠিকই, কিন্তু আমিও তো একটা সময় এই লাইফটা কাটিয়ে এসেছি। তাই পরীক্ষার সময় মনে হয় আর 5টা মিনিট যদি একটু বেশি সময় পেতাম কি ভালো হতো। তো এদিকে ওদেরকে মোটামুটি যা রেডি করার করে দিয়েছি। আর এই গাছটা ওই যে সকালবেলায় জল দিয়ে রেখেছিলাম, আর এখন এনে এখানে আবার ব্যালকনিতে দিয়ে দিলাম। আসলে সঙ্গে সঙ্গে আনি না কেন, নইলে না টবের নিচ থেকে জল পড়ে আর আমার বারান্দাটা ভিজে যায়। ওই জন্য বেশ কিছুক্ষণ টাইম পার করার পরে এনে আবার রাখি। তো ওদেরকে যা যা গুছিয়ে দেওয়ার দিয়েছি, ওরা এখন স্নানে গিয়েছে। আর এদিকে আমি টুকটুক করে কাজগুলো এগিয়ে নিচ্ছি, কারণ বেলা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। আর এরপরে না আমি তখন মানে ওরা যখন পরীক্ষা দিতে চলে যাবে, তারপরে আমি আর তাল পাবো না যে কোনটা ছেড়ে কোনটা করব। ওই জন্য এদিকে অল্প অল্প করে আবার এদিকের কাজগুলো সারছি। জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তাহলে ওরা পরীক্ষা দিতে চলে যাওয়ার পরে তাড়াতাড়ি করে কাচতে পারবো। আর ভেজানোর সাথে সাথে তো কাচি না, ওই জন্য কিছুক্ষণ
কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি, তারপরে কাচি, তাহলে আমার মনে হয় জামা কাপড়গুলো পরিষ্কারটা একটু ভালো হয়। আর আজকে ওদের পরীক্ষা হচ্ছে 2টোর থেকে, যার জন্যে আর কি অনেকটা সময় ওরা সকালবেলায় পেয়েছে। তো এদিকে জিয়ার স্নান করা হয়ে গিয়েছে, ও এসছে তো ওকে একটু রেডি করে দেই। আর হিয়া গিয়েছে স্নানে, মানে ওকে রেডি করে দেওয়ার পরে ও আসলে আবার ওকে একটু রেডি করে দিতে হবে। কিছুই না, একটু বেল্ট মানে পরিয়ে দেওয়া, একটু টাইটা বেঁধে দেওয়া আর চুলটা আঁচড়ে দেওয়া। আর আজকে সোয়েটার দিয়ে দিচ্ছি, কারণ এখন তো তোমার স্কুলে গিয়ে একদম ক্লাসেই বসে থাকবে, খুব একটা গরম লাগার ব্যাপার নেই, হুড়োহুড়ি করবে না, কাজে গরম তো লাগবেই না। আর ক্লাসের ভেতরটা তো ঠান্ডাই থাকে। আর আস্তে আস্তে মানে প্রায় 4:45 হয়ে যাবে, ওই সময়টা ভালো ঠান্ডা পড়ে যায়। ওই জন্য আজকে ফুল সোয়েটার পরিয়ে দিলাম। আর এমনিতেই পরীক্ষা চলছে, এই সময়টা যদি অসুস্থ হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আর এদিকে আমি এখন ওদের বই খাতাগুলো সব গুছোচ্ছি। সারা ঘর খালি বই খাতা, মানে একটা ঘরে না গো, সমস্ত ঘরে। মানে যে ঘরে যাচ্ছি, যে বিছানায় যাচ্ছি, দেখছি এখানে পেন, এখানে বই, এখানে খাতা। মানে ওরা পরীক্ষা দিতে যাবে আর এদিকে এগুলো গুছিয়ে উঠতেই আমার অনেকটা সময় লেগে যাবে। চারিদিকে এত বই খাতা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আজকে আমার ঘরে 2জন স্টুডেন্ট আছে। তো এইদিকে এক এক করে ঘরগুলো পরিষ্কার করে নিলাম। আর ওদেরও প্রায় যাওয়ার টাইম চলে এসছে, ওদের পাপাও চলে এসছে ওদের নিতে। আসলে টাইমটাই এমন বললাম, তবে একটা দিক দিয়ে সুবিধে হয়েছে, প্রায় 2টোর সময় পরীক্ষা তো, যার জন্য ও মোটামুটি ধরো অফিসের যে টিফিন টাইমটা হয় ওই টাইমটায় চলে আসতে পারে। আর ওরা এখন বেরিয়ে যাক, তারপরে আস্তে ধীরে আবার আমি কাজকর্মগুলো শুরু করি। ঠিক আছে এবার? হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা, ভালোভাবে পরীক্ষা দিও, টেনশন করার কিছু নেই। চলো এবারে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। সহজে তো বাইরে আসা হয় না, তাই এখন যখন বাইরে এসছি তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে যাই। এই যে দেখো আমার চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে, এত সুন্দর হয়েছে। এটা কিন্তু অনেক 2-3 বছরের পুরনো গাছ, দেখে মনে হচ্ছে একদম গাঁদা ফুল ফুটেছে। মেয়ে দুটো গেল, আর এখন বাজে ধরো প্রায় 1:30, একটু বেশিই হবে। ওদের 2টোর থেকে আজকে পরীক্ষা, মানে এখন অবধি না, মানে ক্লাস 5 থেকে এই যে 8, প্রত্যেকবারই ওদের ফার্স্ট হাফে পরীক্ষাটা পড়ে, এবারই ওদের সেকেন্ড হাফে পড়লো। আর সেকেন্ড হাফে পড়াতে একটা অসুবিধে হচ্ছে কি, মানে এখন তো এমনি ছোটো দিনের বেলা, আস্তে আস্তে প্রায় একদম অন্ধকারই হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই, এখন স্কুল থেকে যেরকম রুটিন করবে সেটাই। আর এতক্ষণ কোনো কাজই হয়নি, বেলা হলো 1:30, কিন্তু আমার কোনো কাজই হয়নি, মানে ওই মেয়ে দুটোর পেছন পেছন কথা বলতে বলতেই না আমার দেরি হয়ে গেছে। আসলে যা হয়, একেতে পরীক্ষা, তারপরে ওরাও বাড়িতে ছিল, ওদের সাথে এটা নিয়েছিস ওটা নিয়েছিস, এগুলো করতে করতে কোন দিক দিয়ে যে সময় গেল আমি নিজেও বুঝতে পারলাম না। তো এখন আগে তাড়াতাড়ি কাজগুলো করি, কারণ সমস্ত কাজ পড়ে আছে, সমস্ত জামা কাপড় কাচাকাচি আছে, ঘর দুয়ার এখনো পুরোপুরি পরিষ্কার করা হয়নি, পুজো দেওয়া, তারপরে তো জানোই এটা সেটা অনেক কাজ। তো এখন আস্তে ধীরে এগুলো করতে থাকি, আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আর এখন আসলাম ঘরগুলো ঝাড় দিতে। এতক্ষণ মেয়েগুলো ছিল তো, যার জন্যে আর ঘরগুলো ঝাড় দিতে পারিনি, কারণ যেভাবে মানে এ ঘর ও ঘর পাড়াপাড়ি করছিল, ঝাড় দেওয়াও যেত না আর দিয়েও লাভ হতো না। তো এখন এইদিকে আস্তে আস্তে কাজগুলো সারতে থাকি। তবে কি জানো তো, ওরা পরীক্ষা দিতে গিয়েছে ঠিকই, কিন্তু আমার নিজের মাথার মধ্যে এখন সারাক্ষণ ঘুরবে যে মেয়েগুলো কীরকম পরীক্ষা দিচ্ছে, কি জানো সব পারছে কি না, এই এক চিন্তা। আর কি, আরেকটা সব থেকে বড় হাসির কথা তোমাদেরকে বলছি। যেমন আমাদের সময় কি হয়, অনেক সময় আমরা বলি আর 2 দিন পরীক্ষার বাকি আছে, বা আমি হয়তো বলি হিয়াজিয়া আর মাত্র 3 দিন পরীক্ষার বাকি আছে, তাড়াতাড়ি পর পরীক্ষা চলে এসছে। কিন্তু আমার মেয়ে দুটো কিন্তু ওদের পরীক্ষা শুরু হতে আর কদিন বাকি আছে সেটার কোনো হিসেব করছে না। শুনছি ওদের 2 বোনের মুখে কথা, ততবারই শুনছি যে আর পরীক্ষা শেষ হতে এতদিন বাকি আছে, ওরা সেই হিসাবই প্রথম দিন থেকে করে যাচ্ছে। পরীক্ষা শুরু হতে কদিন বাকি সেই হিসাব না করে, পরীক্ষা শেষ হতে আর কদিন বাকি আছে সেটার ওরা হিসাব করে যাচ্ছে অনেক দিন থেকেই। সেটা অবশ্য আমরাও করতাম, সেই অধীর অপেক্ষায় থাকতাম কবে পরীক্ষাটা শেষ হবে। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন যে কি কি করব, কত কিছু প্ল্যান করে রাখতাম।
তো এইদিকে আমার উপরের ঘরগুলো গোছানো পরিষ্কার করা হয়ে গিয়েছে, আসলাম এখন হিয়াজিয়াদের পড়ার ঘরে। আর এই যে সমস্ত খাতা বই এগুলো তো মানে এই আজকের পরীক্ষাটা হয়ে গেলে আর লাগবে না, তো এগুলো সবই হচ্ছে অঙ্কের খাতা বই। এগুলো সব সরিয়ে রাখলাম ওই জন্য একটা সাইডে, জানি এখন আর এগুলো ওরা গুছিয়ে উঠতে পারবে না, সেই সময়টাও নেই এখন আর, পরপর পরপর পরীক্ষা চলবে তো, তাই ওদের এই পড়ার টেবিলে একটা কোনায় রেখে দিলাম। পরে পরীক্ষা শেষ হলে ওরা ওদের মতন যেটা দরকার লাগবে রাখবে, আর যেটা রাখবে না সেটা হয়তো সরিয়ে রাখবে। আর এখন আমাদের এখানে বেশ ঠান্ডা, বললাম ভালোই পড়েছে, তাই জানালাটাও বন্ধ করে দিলাম, কারণ ওরা এসে যখন পড়তে বসবে তখন একদম অন্ধকার হয়ে যাবে, তাই এই সময়টা আর জানলা খোলার দরকার নেই। আর এই সময়টা হচ্ছে অঘ্রাণ মাস, কি যে বিয়ে হচ্ছে তোমাদের কি বলবো। আর আমাদের এই বাড়ির সামনেটা দিয়ে প্রচুর এরকম বাজনা যায়, তোমার জল ভরতে যায়, আগের দিন রাতে জল নিমন্ত্রণ করতে যায়, বর আসছে, বউ আসছে, মানে প্রচুর বাজনা বাজাতে বাজাতে সেই দিনে রাতে কত যে যাচ্ছে। আর আমার এত ভালো লাগে দেখতে, কি বলবো। আমি বাড়ির যেখানে থাকি, যত কাজে ব্যস্ত থাকি না কেন, যদি রাস্তা দিয়ে এরকম বাজনা যায় আমি তো এসে দেখবই। আর আমার সাথে সাথে হিয়াজিয়াও আসে, তো আজকে তো হিয়াজিয়া ছিল না, আমি নিজে এসেই দেখলাম। আমার এতটাই ভালো লাগে। আসলে এখন তো অঘ্রাণ মাস, যার জন্য এখন চারিদিকে বিয়ে, আবার তার সাথে সাথে অন্নপ্রাশনও আছে প্রচুর। এরকম দুপুর টাইমেও না অনেক সময় অনেক বাজনা যায়, যেগুলো হয়তো অন্নপ্রাশনের জন্যও যায়। তো এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর এখন আসলাম রান্নাঘরের এই তোমার বেসিনটা একটু পরিষ্কার করব, স্ল্যাবগুলো একটু মুছবো, এই কাজে। আর তোমাদেরকে মাত্র যেটা বলছিলাম যে বাজনা বাজলে আমি যেখানেই থাকি না কেন আসবো। একবার কি হয়েছিল জানো, আমাদের বাড়ির সামনে দিয়ে হবে হয়তো কোনো মানে মন্ত্রী নেতা যাচ্ছিল, সেই তোমার গাড়িতে সাইরেন দিতে দিতে, তো আমি রান্নাঘরে কাজ করতে করতে না এমন দৌড়ে গিয়েছি বারান্দায় দেখবো জন্যে, আর এত জোর পড়েছি যে কি বলবো, প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম, মানে পায়ে এত ব্যথা পেয়েছি, দুদিন হাঁটতে পারিনি। তারপরে তো রীতিমতন অর্থোপেডিক দেখিয়ে ওষুধ খেয়ে সেই এক্সরে টেক্সরে করে তারপরে ব্যথা কমে। যার জন্যে এখনও যখন এরকম কোনো বাজনা আসে বা আমি যদি দৌড়ই না, পেছন থেকে তোমাদের দাদা বলতে থাকবে যে তুমি আবার পড়বে, এরকম বাজনা দেখার জন্য দৌড়চ্ছ। তুমি আর কতদিন এরকম বাচ্চাদের মতন বাজনা আসলে দৌড়বে বলো তো। আসলে কি বলো তো, আমার খুব ভালো লাগে, বাজনাটা শুনলেই মনটা ভালো হয়ে যায়, আর গিয়ে মনে হয় একটু দাঁড়িয়ে দেখি। আর এই যে এই দিকটায় এখন মোটামুটি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যে এই স্ল্যাবটা একটু মুছবো জন্য একটু লাইজল দিয়ে দিলাম। তবে আজকে না প্রথমে ভেবেছিলাম সামনে সামনে দিয়ে একটু মুছবো, যার জন্য পেছনে বোতলগুলোও সরাইনি। আর তারপরে মনে হলো যে মুছবই যখন লাইজল দিয়ে, তাহলে পরে একবারে বোতলগুলো বরং সরিয়ে দেই, দিয়ে একবারে ভালো করে মুছি। আসলে দেখো আমার এই গ্যাস টেবিলটা তো সেরকম নোংরা হয় না, রান্না হয় না, তেল মশলা কোনো কিছুই ছেটে না, কিন্তু ওই যে ধুলো পড়ে যায়, সেজন্য মাঝে মাঝে একটু মুছি। আর কি বলো তো, অনেক সময় দেখবে বেশি ব্যবহার না হলেও কিন্তু নোংরা হয়ে যায়, যেমন আমার এই বেসিনটা একদমই সেরকম ব্যবহার হয় না, সেজন্য আমার মনে হয় মাঝে মাঝে এমনি আমাকে একটু জল দিয়ে ভালো করে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, কারণ অনেক দিন থেকে জল পড়ে না তো, তখন মনে হয় আবার নোংরা নোংরা। এটাই হচ্ছে ব্যাপার। আসলে এই বেসিনটা আমি সহজে ব্যবহার করি না, যেহেতু ঠাকুরের কাজটা যে করার সময় দরকার হয়। আর ভেজা কাপড় দিয়ে মোছার পরে আরেকটা শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি, যাতে না ভেজা কাপড় দিয়ে মোছার পরে দেখবে জলগুলো থাকার পরে শুকিয়ে গেলে কেমন একটা স্পট হয়ে যায়, তাই সবসময় একটা শুকনো কাপড় দিয়েও মুছে দেই, তাহলে দেখতে ভালো লাগে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।